প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশের একজন কিংবদন্তি তুল্য রাজনীতিবিদকে নিয়ে। সেই কিংবদন্তি তুল্য রাজনীতিবিদ হচ্ছেন আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশ সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ। আজ 27 এপ্রিল, এই দিনেই 2005 সালে পৃথিবীর মায়া ত্যাগ করে এই কিংবদন্তি তুল্য রাজনীতিবিদ পৃথিবী থেকে বিদায় নেন। সেই বিচারে আজ তার 20তম মৃত্যুবার্ষিকী। তার এই 20তম মৃত্যুবার্ষিকীতে তাকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। কেন একজন আব্দুস সামাদ আজাদ প্রয়োজন? একটা রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ, এটা বট বৃক্ষ বললেও ভুল হবে না, একটা মহিরুহ বললেও ভুল হবে না। রাজনীতি একদম মাটি থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। মাটি থেকে উঠে এসে তিনি বাংলাদেশের রাজনীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন। আমি গতকালকের ভিডিওতে একটি কথা বলেছিলাম যে বাংলাদেশে যদি বঙ্গবন্ধু থেকে শুরু করলে টপ 10 যদি রাজনীতিবিদদের একটা তালিকা করা হয়, তাহলে সেই তালিকায় আব্দুস সামাদ আজাদকে অবশ্যই স্থান দিতে হবে। আব্দুস সামাদ আজাদ এতই গুরুত্বপূর্ণ নেতা ছিলেন যে আপনারা জাতীয় 4 নেতার কথা জানেন, বঙ্গবন্ধুর কথা জানেন। প্রায় সমবয়সী, বঙ্গবন্ধুর জন্ম 1920 সালে, আব্দুস সামাদের জন্ম 1922 সালে। জাতীয় 4 নেতাদের জন্ম, কারো জন্ম 1919 সালে, 19 থেকে 25 সাল পর্যন্ত। অর্থাৎ বঙ্গবন্ধুর যদি ঘনিষ্ঠ সহচর 4-5 জন জাতীয় 4 নেতা মারা গেছেন, আব্দুস সামাদ আজাদ বেঁচে ছিলেন। আল্লাহ তার হায়াত দিয়েছিলেন বলেই বেঁচে ছিলেন। তিনিও মারা পড়তে পারতেন। মোস্তাক সরকারে তিনিও কিন্তু আপোষ করেননি। আপোষ না করে 75 থেকে 79 পর্যন্ত জেলে ছিলেন। এবং একই ছেলে, জাতীয় 4 নেতা যে ছেলে বন্দী ছিলেন, তিনিও ছিলেন। 1975 সালের 3 নভেম্বর অনিবার্য কারণে তাকে ওই সেল থেকে সরানো হয়, সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়। অন্য জায়গায় যদি না নেওয়া হতো তাহলে জাতীয় 4 নেতা না, জাতীয় 5 নেতাই হত্যা হতো সেদিন। কিন্তু আল্লাহ রাখে, আল্লাহ মারেকে। আল্লাহ তার হায়াত দীর্ঘ রেখেছিলেন, তিনি বেঁচে গিয়েছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠকদের একজন আব্দুস সামাদ আজাদ। তারও আগে যদি আমি যাই, যে 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে তার অবদান, পাকিস্তান পর্বে যত স্বাধীনতা আন্দোলন যত ধরনের হয়েছে, সব আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আব্দুস সামাদ আজাদ। বাংলাদেশ পর্বে 75 পরবর্তী আওয়ামী লীগ পুনর্গঠনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, 90-এর গণ অভ্যুত্থান, জনতার মঞ্চ, এ ধরনের নানা ভূমিকায় তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে। তিনি নাকি বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি সফল পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের। বঙ্গবন্ধুর আমলে প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল 96-2001, সেই সরকারে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন এবং তিনি একমাত্র অভিজ্ঞ মন্ত্রিপরিষদ সদস্য ছিলেন যার আগের মন্ত্রিত্বের অভিজ্ঞতা ছিল। 96 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পুরো মন্ত্রিপরিষদ একদম নতুন, নবাগত, যার কারণে এই মন্ত্রিপরিষদকে, প্রধানমন্ত্রীকে সহ অনেক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু ভূমিকা পালন করেছিলেন। শুধু তাই নয়, আমরা গণমানুষ এটিও জেনেছিলাম যে এই মানুষটিকে মহামান্য রাষ্ট্রপতির পদে আসীন করা হবে। এমন তথ্যও জানি যে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি বানাবার কথা জানিয়েছিলেন, কিন্তু অভ্যন্তরীণ দলীয় ষড়যন্ত্রের কারণে তার রাষ্ট্রপতি আর হওয়া হয়নি। দলীয় নানা রকম মানুষ থাকে না,
যে উনি এই পদে যাচ্ছেন, ওনাকে টেনে ধরো পেছন থেকে। আমরা হয়তো আজকে বলতে পারতাম, আজকে যে তার 20তম মৃত্যুবার্ষিকীতে নিয়ে তাকে নিয়ে কথা বলছি, সেটি হতো আমরা বলতাম যে সাবেক রাষ্ট্রপতি। আমরা বলছি তিনি যেটি পছন্দ করতেন, যে প্রথম পররাষ্ট্রমন্ত্রী, আমরা সেটাই বলছি, সেই পরিচয় দিচ্ছি। কিন্তু আমাদের তাকে সাবেক রাষ্ট্রপতি বলা হলো না। তিনি 96-2001 পররাষ্ট্র মন্ত্রিত্বকালে এতটাই সফল ছিলেন, তার দেশে বিদেশে যোগাযোগটা ছিল এত বেশি, তার বদৌলতে তার সময়ে ভারতের সাথে গঙ্গা চুক্তি হয়েছে। এবং বলা হয়ে থাকে তিনি যদি আরো বেঁচে থাকতেন, কিংবা সেই সময়ের আওয়ামী লীগ সরকার পরবর্তীতে ক্ষমতায় আসতো, আজকের তিস্তা চুক্তিটাও হয়ে যেত। সেই সময় 96-2001 বাংলাদেশে দিয়ে পররাষ্ট্র সময়কাল আমি বলবো যে স্বর্ণযুগ। আপনি অন্য কিছু না, সে সময় নানা রকম যোগাযোগ তো ছিলই। বাংলাদেশে কত আন্তর্জাতিক ব্যক্তিত্ব একবার এসেছিল, একবার চিন্তা করুন। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন আর ম্যান্ডেলা, প্যালেস্টাইনের অবিসংবিদিত নেতা ইয়াসির আরাফাত, তুরস্কের সুলেমান ডোমেরেল ইত্যাদি। এইরকম নানা ধরনের বিশ্ব নেতাদের সমাগম ঘটেছিল। এটি একটি দিক বললাম, আরো নানা দিক আছে। আওয়ামী লীগের জন্য তিনি কতটা নির্ভরশীল ছিলেন চিন্তা করুন। 75 পরবর্তী সময়ে বাংলাদেশের সিনারি কিন্তু পাল্টে গিয়েছিল, মানুষের রং বদলের চরিত্র দেখা যাচ্ছিল। আব্দুস সামাদ আজাদ কিন্তু কখনো রং বদল করেননি। মোস্তাকের সাথে রং বদল করে মন্ত্রী পরিষদে যোগদান করতেন, তাহলে কিন্তু তার জেল জুলুম ভোগ করতে হতো না। পরবর্তীতে জিয়াউর রহমান জিয়া এরশাদ সময়কালে আওয়ামী লীগেরও বহু ডার্ক সাইটে নেতা আপোষ করে রং বদল করে জিয়ার সাথে গিয়ে যোগদান করেছিলেন, এরশাদের সাথে গিয়ে যোগদান করেছিলেন। কিন্তু আব্দুস সামাদ আজাদ মাঠেই পড়েছিলেন, আওয়ামী লীগের মাটি কামড়েই পড়েছিলেন, এবং আওয়ামী লীগের একজন নির্ভরযোগ্য মানুষ হয়ে উঠেছিলেন। আপনাদের মনে থাকবার কথা, আওয়ামী লীগের নির্ভরযোগ্য মানুষ কিভাবে হয়ে উঠেছিলেন দেখুন। শেখ হাসিনা যখন বিদেশ সফরে যেতেন, আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে যেতেন আব্দুস সামাদ আজাদকে, এমনকি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে গেছেন। এতটাই নির্ভরযোগ্য হয়ে উঠেছিলেন। কিন্তু আব্দুস সামাদ আজাদের পরে আওয়ামী লীগের আর এমন নির্ভরযোগ্য নেতা খুব কম দেখা যায়। একজনকে দেখেছি আমরা, জিল্লুর রহমানকে 1/11 সময়কালে শেখ হাসিনা জেলে থাকবার কারণে জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সাধারণ সম্পাদক ছিলেন ভারপ্রাপ্ত সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু এর বাইরে জিল্লুর রহমান কিংবা আব্দুস সামাদ আজাদের বাইরে আর কোনো এমনটা নির্ভরযোগ্য নেতা আজকেও পাচ্ছি না। কেন? এই যে আজকে আওয়ামী লীগ একদম ক্রান্তিকালে, কেন একজন আব্দুস সামাদ আজাদ নেই? আমি যার কারণে এই শিরোনামটা এভাবেই বলতে শুরু বলেছি যে এই মুহূর্তে বাংলাদেশে একজন, এবং আওয়ামী লীগের জন্য একজন আব্দুস সামাদ আজাদের বড্ড প্রয়োজন, যাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া যায়, কিন্তু অনুপস্থিত নেই। আমরা তালিকা ধরেও খুঁজে পাই না। আব্দুস সামাদ আজাদ চলে গেছেন আজকে 20 বছর পরে। আমি গতকালকের ভিডিওতে বলেছি, আবারও বলছি, যে বাংলাদেশে পারিবারিক রাজনীতি বা আমাদের উপমহাদেশে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, পারিবারিক রাজনীতিকে অস্বীকার করবার কোনো উপায় নেই। পারিবারিক রাজনীতি হতেই পারে, যদি যোগ্য উত্তরসূরি থাকেন তাহলে হতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আব্দুস সামাদ আজাদের পরিবার বরাবরই উপেক্ষিত হয়েছে যোগ্য উত্তরসূরি থাকা সত্ত্বেও। এমনকি আব্দুস সামাদ আজাদ আজকে 20 বছর চলে গেছেন। এই যে আজকে 20 তারিখ, আজকে না হয় ভিন্ন প্রেক্ষাপট, আজকে পত্র পত্রিকা কিংবা আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর মুখেও আব্দুস সামাদ আজাদের নাম শুনতে পারছি না। যে মানুষটা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পর্যন্ত পালন করেছেন, যে মানুষটা রাষ্ট্রপতি হতেন, সেই মানুষ পৃথিবী থেকে চলে গেছেন। তার পরিবারের বাইরে হয়তো তাকে স্মরণ করা হয় না। বড় দুঃখের, বড় বেদনার। আমরা আসলে বিস্মৃত জাতি বলা হয়ে থাকে, আমরা সেটি। আমি যেটি বলছিলাম যে
অনেক পরিবার থেকে, রাজনৈতিক পরিবার থেকে, জাতীয় চাঁদার পরিবারের সবাই রাজনীতিবিদ। আব্দুস সামাদ আজাদের পরিবার থেকে রাজনীতিতে আছেন। আব্দুস সামাদ আজাদের বড় সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, ওইটুকুই। কিন্তু যে আব্দুস সামাদ আজাদ নিজের এলাকার সাথে এত বেশি সম্পৃক্ত ছিলেন, সেই এলাকার সাথে তার পরিবারকে সম্পৃক্ত রাখবার সুযোগ দেয়নি কেন আওয়ামী লীগ? এমনও কথা আছে, এমনও কথা শোনা যায়, আমি পত্রপত্রিকায় পড়েছি, যে আব্দুস সামাদ আজাদ এতটাই এলাকা অন্তঃপ্রাণ ছিলেন যে তিনি প্রতি সপ্তাহে এলাকায় যেতেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্বে থাকা সত্ত্বেও। শুধু তাই নয়, ধরুন তিনি বিদেশি কোনো কূটনীতিকের সাথে কথা বলছেন ফোনে, যদি তার এলাকা থেকে যদি কোনো একটা ফোন আসে, পিএস যদি কোনোভাবে ইঙ্গিত দেয় যে এলাকা থেকে ফোন এসছে, এলাকার টিউনো কিংবা ওসি কোনো সমস্যা নিয়ে ফোন করেছে, সেই কূটনীতিকের সাথে ফোনটা খুব সংক্ষিপ্ত করে রেখে আগে তিনি এলাকার ফোনটাকে গুরুত্ব দিতেন, দিয়ে সেই এলাকার সমস্যা সমাধানে তিনি কাজ করতেন। তিনি ছিলেন এমনটাই। এবং এই আব্দুস সামাদ আজাদ তার সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি আসন থেকেই তার জীবদ্দশায় নির্বাচন করেছেন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় যে আওয়ামী লীগ তার বংশধরকে তার নিজের এলাকা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। আওয়ামী লীগ নিশ্চয়ই অবিচার করেছে। এই যে হয় না, অনেক সময় হঠাৎ করে ব্যবসায়ী আসে, আমলা আসে, আব্দুস সামাদ আজাদের এলাকাটিও দখল করেছে ঠিক তেমনি ভাবে একজন আমলা। সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান হঠাৎ করে এসে নমিনেশন চেয়েছেন, শেখ হাসিনা তাকে নমিনেশন দিয়েছেন। তাহলে এতে করে কি আব্দুস সামাদ আজাদের পরিবারকে বঞ্চিত করা হলো না? নিশ্চয়ই বঞ্চিত করা হলো। ঠিক আছে, আপনি এমপি ইলেকশন করতে দিলেন না, কিন্তু টেকনোক্র্যাট কোটায় তো অনেক কিছু করা যেত, এবং তার প্রেক্ষিতে সেই পরিবার ওই এলাকার জন্য অবদান রাখতে পারত, কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি। যাই হোক, অনেক ভুল ভ্রান্তি থাকে। আগামী দিনে নিশ্চয়ই আব্দুস সামাদ আজাদের পরিবারের সদস্যদের, বিশেষ করে সক্রিয় রাজনীতিতে এত বঞ্চনার পরেও, এত বঞ্চিত হবার পরেও সক্রিয় রাজনীতিতে আছেন আব্দুস সামাদ আজাদের সুযোগ্য সন্তান, বড় সন্তান আজিজুস সামাদ ডন। ভবিষ্যতে আওয়ামী লীগ তাকে মূল্যায়ন করবেন এবং আব্দুস সামাদ আজাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে তার এলাকায় অন্ততপক্ষে আজীবন বেঁচে রাখবেন। সেই জায়গাটা অন্ততপক্ষে আওয়ামী লীগ সেই দায়িত্বটা আগামী দিনে অবশ্যই পালন করবেন। আজকে এইসব নানা কারণে আমি বারবারই আজকে এই মৃত্যুবার্ষিকীতে 20তম মৃত্যু দিনে আব্দুস সামাদ আজাদের জীবন নিয়ে যখন পাঠ করি, তখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একজন আব্দুস সামাদ আজাদের বড্ড প্রয়োজন ছিল। আব্দুস সামাদ আজাদের বড্ড প্রয়োজন ছিল। তিনি নেই, তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আব্দুস সামাদ আজাদ যেমন, তেমনি তার রক্ত কিন্তু তেমনটাই হবে। আজকে এই দুঃসময়ে তার পরিবারকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ। তারপরেও যদি আওয়ামী লীগ নেতৃত্ব ডেকে তার পরিবারকেও বলে, তার পরিবারের সদস্যদের কোনো জায়গায় কোনো কলঙ্কের কোনো কাহিনী আমি কোনোদিন শুনিনি, সামাদ আজাদের কলঙ্ক কোনোদিন শুনিনি, কোনো পত্রপত্রিকায় কিচ্ছু না। আওয়ামী লীগের অনেক বিরাট বিরাট নেতা, বিরাট অভিসংবিদিত নেতা, নাম বললে একদম ফেটে যায়, বহু কলঙ্ক আছে, সেসব কলঙ্ক নিয়ে আলাপ করা যায়। কিন্তু আমি আব্দুস সামাদ আজাদের কোনো কলঙ্ক আজ পর্যন্ত কোথাও শুনিনি। আব্দুস সামাদ আজাদ পরিবারের কোনো কলঙ্ক শুনিনি। আওয়ামী লীগ, আমি বললাম যে রক্ত, আব্দুস সামাদ আজাদ নেই, তার রক্তকে টেনে আনুন, রাজনীতিতে সক্রিয় করুন, দেশের জন্য কাজ করবার সুযোগ দিন, এলাকার জন্য কাজ করবার সুযোগ দিন। আব্দুস সামাদ আজাদের বড্ড প্রয়োজন, সেই প্রয়োজনটা তার পরিবার থেকে পূরণ করুন আওয়ামী লীগ। আমরা সেটাই প্রত্যাশা করব। আবারও আব্দুস সামাদ আজাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই মুহূর্তে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।